সকাল সকাল ঘুম ভেঙে রুকিয়া জানালায় বসে আকাশ দেখতে লাগলো। কি সুন্দর পরিষ্কার আকাশ। মা নাস্তা বানাচ্ছে, রুকিয়া মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মা ওর ওপর রাগ কেন ওই দিন চলে গেল না? মাকে সব বলা হয়নি? ডিভোর্স চেয়েছে এটা তো নয়ই। রুকিয়া একটা রুটি তুলে নিয়ে কাকদের দিতে লাগলো। রুকিয়ার ভাষ্যমতে মায়ের পোষা কাক। রুকিয়া, আজ কলেজে যাবি? না মা, কাল থেকে যাব। তারপর ধীরে বাবার কাছে গেল। মন দিয়ে পেপার পড়ছিল রাহাত সাহেব। রুকের উপস্থিতি অনুভব করে ফিরে তাকালেন। বস মা, রাখির সাথে কথা হয়েছে, যাবি নাকি আজ? রুকের সাথে প্রতিদিন ওর রাখিপুর কথা হয়। ওর শাশুড়ি ওই বাসায়, তাই মাথা নাড়ল। এখন না বাবা, কাল থেকে কলেজে পরীক্ষা, একদিন যাব ইনশাল্লাহ। নাস্তার পর রুকিয়া নিজের ঘরে বসে বসে একাকী কিছু ভাবছিল। ঠিক তখনই মা ডাক দিল ডাইনিং থেকে। রুকিয়া, দেখ তোর জন্য একটা পার্সেল এসেছে। কি অর্ডার করলি আবার? রুকিয়া চিন্তিত মুখে এগিয়ে গেল। পার্সেল দিয়ে ডেলিভারি বয় বলল পেমেন্ট করা, ঠিকানা নাম্বার সব ঠিক আছে। ডেলিভারি বয় পরিচিত। হাসতে হাসতে বলল, আপু এত ফোন করলাম, ধরলেন না? পরে এই ফ্ল্যাটে আর একটা বাসায় এসেছি, ভাবলাম এসে দেখি। রুকিয়া কিছু বলল না, ফোন কাল রাতেই সাইলেন্ট করে রেখেছে। পার্সেলটা সাদা পাঠিয়েছে, বুঝতে পারলো ভেতর থেকে একটা জারুল রঙা তাঁতের শাড়ি। চুরি বের হলো। শাড়িটা অনেক সুন্দর, আর একটা টাইপ করা চিঠি। প্রিয় প্রজাপতি। সেদিনের কথা যে স্পষ্ট মনে আছে, যেদিন প্রথমবার তোমাকে নিজের করে পেয়েছিলাম। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীটা যেন থমকে গেছে। বিয়ের পর আমাদের সেই গভীর আলিঙ্গনে আমি শুধু উষ্ণতা পাইনি, পেয়েছিলাম এক অদ্ভুত শান্তি, যেন দুটো হৃদয় নীরবে একে অপরকে চিনে নিচ্ছে। সেই মুহূর্ত থেকে মনে হয়েছে আমাদের হৃদয়ের স্পন্দন যেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছে। যতদিন এই হৃদয়ে ধুকপুক করে বেঁচে থাকবে, ততদিন তোমার সেই স্পর্শ, সে আলিঙ্গনের স্মৃতি আমাকে আগলে রাখবে। তোমাকে রাখবে না? জানো, আমার মনে হয় মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু কিছু অনুভূতি, স্মৃতি কখনো মুছা যায় না। তোমার আর আমার সেই প্রথম আলিঙ্গনটাও তেমনই আমার হৃদয়ের ভেতর নীরবে বেঁচে থাকবে যতদিন আমি আছি বেঁচে। আর তুমি আমাকে ছেড়ে গেলে আমি আবার তোমাকে ফিরিয়ে আনবো। তুমি আসবে না? ভালোবাসা রইল, সাদাব। হাতের লেখা ভালো না, পরে চিঠি নিয়ে তোমাকে ঔষধের দোকানে যেতে হয়, তাই ট্যাপ করে দিলাম। পুরো চিঠিটা রুকিয়া বারংবার পড়ল। টের পেল হৃদয় দুর্বল হচ্ছে, অভিমানের দেয়াল ক্রমশ গুড়িয়ে যাচ্ছে। রেণু কোমরে আঁচল গুজে কেক বানাচ্ছে। সানজিদা বেগম মুগ্ধ নয়নে দেখছেন। মেয়েটা কাজে আর চেহারায় পুরাই হৃদয় হরণ। দুইটা কেক বানাচ্ছে রেণু। সানজিদা বেগমের দিকে তাকিয়ে হাসলেন। বুঝলেন খালা, রাফিন আর রাখির পছন্দ আমার বানানো চকলেট কেক, তবে চিনি কম, ওদের জন্য আলাদা করছি। সানজিদা বেগম এই মেয়েকে দেখে প্রথমে বিরক্ত হয়েছিলেন, ভেবেছিলেন ভাগ্নের সংসারের উটকো ঝামেলা। এখন আর সেই ভাব নেই, বরং স্বস্তি পাচ্ছে এটা বুঝে যে রাখির কোনো অযত্ন এ বাসায় হবে না। আজ দুপুরের কথা রান্না করা শেষে তখন রাখি আবদার করলো সাদা ইলিশ খাবে। কোনো বিরক্তি ছাড়ে রেণু আবার রান্না করেছে। মাথা ঝাঁকালেন, এখানেই বরং ভালো আছে রাখি। কে জানে নীলু কেমন খেয়াল রাখবে রাখি ওই বাসায় গেলে। আসলে মনের সংকীর্ণতা এত সহজে তো কাটে না। সানজিদা বেগমের পক্ষে এক রাতেই নিজের স্বভাব বদলানো সম্ভব না, তাই সুযোগ পেয়েই নীলুফার বেগমের ওপর মনের সন্দেহ ঝেড়ে দিলেন। তারপর দেখতে লাগলেন কেক বানানো। রাখি একবার ঘুরে গেল। খালাকে আজ বেশ খুশি খুশি লাগছে। কেক ওভেনে হচ্ছে। রেণু দ্রুত হাতে সব পরিষ্কার করতে করতে বলল, খালা সুন্দর করে তৈরি হয়নি, একটু পরেই যাব। দেখেন তো আজ মুখ আর চুল কেমন চকচক করছে। সানজিদা বেগম মুখে আঁচল চাপা দিয়ে হাসলেন। এই মেয়েটা বদ্ধ উন্মাদ, আজ ওনার মুখে আর চুলে কি সব লাগিয়ে দিয়েছিলেন। ক্লান্ত আর বিষণ্ণ একটা দুপুর, আড়িয়ে ঘুমিয়ে আছে। সানা আজ ওর সাথে না ঘুমিয়ে উঠে গেল। আজ এই বাসায় এলাকার মহিলারা আসবেন, গল্প হবে, আড্ডা হবে।
সানার বুক ধুকপুক ধুকপুক করছে, মাও আসবে। জানালার পাশে বসে রইল, আরিয়ার দিকে তাকিয়ে রইল খানিক। আজকে হালিম বানাতে হবে। কাজের আপা সব করে রেখেছে, সানা শুধু চুলাতে বসিয়ে দিবে। প্যাকেটের হালিম খুব সহজ। এই দিনের রান্নাটা সানা নিজেই করে। বন্ধ দরজাটা আস্তে খুলে বের হলো সানা। এইসব ভাবতে ভাবতে চুল বেঁধে ডাইনিংয়ে আসতেই দেখল টেবিলের ওপর হালিমের পেঁয়াজ বেরেস্তা রাখা, আর তা মজা করে খাচ্ছে আরিয়ার বাবা। তবে হাবে ভাবে একটা চোর চোর ভাব। সানা না চাইতেও কাশি দিয়ে ফেলল। আকাশ থতমত খেয়ে চোখ তুলে তাকাতেই সানা হেসে ফেলল নিঃশব্দে। তারপর দ্রুত দুই ঠোঁট মুখের ভেতর নিয়ে মাথা নিচু করল। কি একটা ভালো লাগায় মন ভেসে যাচ্ছে। ইদানিং দেখা বা কথা কিছুই হয় না তেমন। আমি মানে ভাইয়া, আপনি সবসময় এমন করেন? আপনার জন্য পেঁয়াজ বেরেস্তা কইরা শান্তি পাই না, আবার করতে হইব। কাজের আপা গজগজ করে উঠল। বয়সে আকাশের চেয়ে ছোট হবে, কিন্তু বিরক্ত হলো বড় বোনের মতো। আর একটু বেশি বানালেই তো পারো শাপলা, মাকে বলে এসব। তারপর তাকায় সানার দিকে। আপনিও বলবেন না? আসলে আমার জানেন বেরেস্তা চিপসের মতো লাগে। সানা হাসি চেপে বলল, বসুন, আরও বানিয়ে দিচ্ছি। বলে শাপলা আপার দিকে তাকালো। উনি বিরক্তি প্রকাশ করলেন। সানা রান্নাঘরে ঢুকেই পেঁয়াজ কাটতে লেগে গেল। আমার দেন, বিরক্তি চেপে বলল শাপলা। না, আমি বানাচ্ছি, আপনি মাংসগুলো ধুয়ে আদা রসুন বের করুন। সানা এক বাটি পেঁয়াজ বেরেস্তা আকাশের সামনে রাখলো। মনে মনে বলল, এরকম করে কে আপনার কথা ভাববে বলুন। আকাশ খুশি হয়ে পেঁয়াজ ভাজা খেতে খেতে সানার দিকে তাকায়, ধন্যবাদ, কষ্ট দিলাম। সানা সামান্য হাসলো, কিন্তু মনে মনে বলল, আপনার জন্য এরকম কষ্ট, আমার জন্য কষ্টের বিপরীতে শব্দ, যদি আপনি তা বুঝতেন। আকাশদের বাসায় যাবে তাই রেনু আয়নায় দাঁড়িয়ে তৈরি হচ্ছে। জাভেদ বিছানায় শুয়ে বউকে অবলোকন করছে। হাওয়াই মিঠাই রঙের শাড়িতে রেনু যেন পুরাই আস্ত একটা মিষ্টি হাওয়াই মিঠাই। তুমি থাকো, যেও না আজ। রেনু চোখে কাজল দিতে দিতে ফিরে তাকায়। তা হয় নাকি? নতুন কুটুম এসেছে আর আজকে তার যাওয়াটা খুব জরুরি। তুমি রেস্ট নাও, বই পড়ো। দেখো একটা নতুন বই এনেছি, সমরেশ মজুমদারের মনের মতো মন, পড়ো। জাভেদ উঠে বইটা হাতে তুলে নিল। এটা আমার বহুবার পড়া, খুঁজে দেখলে লাইব্রেরিতে পেয়ে যেতে। তারপর বইয়ের পৃষ্ঠা উল্টে কিছু লাইন পড়ল। অঙ্গ যেখানে থাকবে সেখানে প্রত্যঙ্গ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমি তোমাকে চাই, এই মুখ, এই হাসি, এই কথা, ব্যাস এইটুকু। পৃথিবীর কোটি কোটি নারীর ইউরেটাস অথবা বুকের সঙ্গে তোমার পার্থক্য আমি করতে পারবো না, কিন্তু পৃথিবীর কোনো মানুষের মুখ তোমার মুখকে আড়াল করতে পারবে না। রেনু অবাক চোখের দিকে তাকালো। রেনুর সে নয়নে নয়ন মিলিয়ে জাভেদ বলল, লাইনগুলো আমার খুব প্রিয়। মাঝে মাঝে মনে হয় এই বেটা স্বপ্নাশিস আমাকে ভালোবাসার রেসে হারিয়ে দিল। রেনু চুপ করে থাকলো। খানিক বুকে কিছু স্মৃতির ঢল নামলো। কখনো মা হবে না জেনে রেনু পুরোপুরি ভেঙে পড়েছিল। জাভেদ ঠিক ততটাই দৃঢ়ভাবে রেনুকে আঁকড়েছিল। এক রাতে রেনুর পাগলের মতো কান্নার জাভেদকে আবার বিয়ে করবার জেদ দেখে জাভেদ বলেছিল, যে সন্তান তোমার জঠরে বেড়ে উঠবে না, আমি সে সন্তানের বাবা হতে চাই না। আর তুমি আর আমরাই কি যথেষ্ট নই একে অপরের জন্য? সন্তান প্রয়োজন, কিন্তু একটা সুখী দাম্পত্য সন্তান শেষ কথা না। আমার জীবনে জীবনসঙ্গী হিসেবে তোমার কোনো বিকল্প নেই। রেনু অশ্রুসিক্ত নয়নে জাভেদের দিকে তাকায়। তুমি একটা জাতা মানুষ, আমি চোখে কাজল দিলেই তোমার কাজ আমাকে কাঁদানো। জাভেদ কিছুই না বুঝে অবাক হয়ে তাকায় স্ত্রীর দিকে। এই মেয়ের কাজল দিয়ে অশ্রু সজল চোখ যেন আরো মোহনীয়। জাভেদ আলতো জড়িয়ে নেয়, সরি। রেনু হেসে ফেলে, সারা জীবন বিনা দোষে এইভাবে সরি বলবে কেমন? জাভেদ তাকায় বোকার মতো করে। সে দৃষ্টি দেখে রেনু শব্দ করে হাসে। এখন যাই, তোমার মায়ে আরেকটু জড়িয়ে যাবার আগেই। রেনু কেকগুলো সুন্দর করে বক্সে ভরে নিল। দুই বেআইন একরকম জামদানি পরেছে, অফ হোয়াইট আর গোল্ডেন। আজ যে সকালে জাভেদ নিয়ে এসেছে। রাখির মনে হলো খালাকে খুব পরিপাটি লাগছে। রাখিও যেত, কিন্তু আজ আলট্রা করার ডেট, একদিন পর করলেও চলতো, কিন্তু রাফিনকে কে বুঝাবে? এই কথা তুলতেই কি রাগ, ডেট নাকি কিছুতেই পেছানো ঠিক না। আর সে তো আজ সাথে যাবে, রওনা করে দিয়েছে এতক্ষণে।
রাফিন বাসায় আসার পর সব গুছিয়ে অবশেষে তিনজনই বের হলেন, রুবিনা সিদ্দিকা, সানজিদা বেগম আর রেনু। আকাশদের বাসায় পৌঁছাতেই দেখা গেল বসার ঘরে কয়েকজন মহিলা আগে থেকেই বসে আছেন। কেউ চা খাচ্ছেন, কেউ গল্প করছেন। সানাও সেখানে ছিল। সানা গল্প করছে সানার বয়সী দুইটা মেয়ের সাথে। আরিয়া সানার পাশে গা ঘেঁষে বসে আছে। মনোয়ারা বেগম এগিয়ে এসে বলল, আসুন বসুন। চা দেওয়া হলো, সাথে বিভিন্ন নাস্তা। সানারা তো প্রশংসা করলো মনোয়ারা বেগম যে সানজিদা বেগমের মনে একটা প্রশান্তি খেলে গেল। সানা এক ফাঁকে আরিয়াকে নিয়ে ওর রুমে চলে গেল। একটু পরে মহিলাদের গল্প জমে উঠল। প্রথমে সাধারণ কথাবার্তা, বাচ্চাদের পড়াশোনা, সংসারের কাজ, বাজার দর, তারপর কে কী করছে, টেলিভিশন সিরিজের কথাও বাদ গেল না। কিন্তু অল্প সময় বাদে আলাপ এসে থামল সেই সিরিয়াসেনা জায়গায়, বউ আর শাশুড়ির সম্পর্কে। একজন আপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলের বউ তো বিয়ের 1 বছর যেতে না যেতে আলাদা হয়ে গেল, এখন নিজের সংসার করে। আমাদের কাছে খুব কম আসে, নাতিটার জন্য খারাপ লাগে। এটা শুনে আরেকজন বললেন, আমারটা আবার একদম উল্টো। আমার ছেলে কখনো যদি আলাদা থাকার কথা মুখে আনে, বউ কেঁদে বুক ভাসায়, খুব ভালো মেয়ে। আরেকজন একটু হেসে বললেন, সবাই তো আর একরকম হয় না, কোথাও শাশুড়ি জ্বালায়, আবার কোথাও বউয়ের কথা শোনে না, ব্যালেন্স নেই আসলে। সানার বয়সী একটা মেয়ে বলল, আমার ভাইয়ের বউ তো খুব আরামপ্রিয়, আম্মা আর আমি সব কাজ করি, আমার এখনো বিয়ে হয়নি, ভাইয়ের ওপর সংসার, মা তাই সব মেনে নেয়, আমাকেও বলে। মনোয়ারা বেগম দুঃখী কণ্ঠে বললেন, তোমার মা বুদ্ধিমান, তোমার বাবা তো নেই, তাই ভাইয়ের বউয়ের সাথে মিল দিয়ে থাকাই উত্তম। তারপর একজন মহিলার দিকে তাকিয়ে বললেন, কেয়া ভাবি, আমাদের বেলির জন্য একটা ভালো ছেলে দেখেন তো। এইসব কথার মাঝে সানজিদা বেগম চুপ করে বসেছিলেন, শুনছিলেন, শুধু কিছু হিসাব মিলাচ্ছিলেন। রেনু পাশে এসে বসল। এ সময় একজন আলেমা আপা, যিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন, মৃদু হেসে বললেন, দেখেন, এই বউ আর শাশুড়ির সম্পর্কটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বোঝাবুঝি আছে, আর আছে অকারণ প্রত্যাশা। সবাই একটু চুপ হয়ে গেল। ওনার বলার ভঙ্গিতে একটা বিষয় ছিল যা উপেক্ষা করা যায় না। তিনি ধীরে ধীরে বললেন, দেখেন, আমরা প্রায় বলি পুত্রবধূ তো মেয়ে, আবার বলি শাশুড়ি তো মায়ের মতো। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এই কথাতে প্রত্যাশা অনেক বেড়ে যায়, কিন্তু কথাটা সঠিক না। কেউ একজন জিজ্ঞেস করলেন, কিভাবে আপা? আলেমা আপা বললেন, মেয়ে আর পুত্রবধূ এক না, আর শাশুড়িও জন্মদাত্রী মা না। এই সত্যিটা মেনে নিলে অনেক সমস্যা কমে যায়। ঘরের সবাই মন দিয়ে শুনছিল। তিনি বলেন, একটা মেয়ে তার মায়ের সাথে যেভাবে বড় হয়, যেভাবে কথা বলে, যেভাবে অভিমান করে, একজন শাশুড়ির সাথে ঠিক সেভাবে পারবে না, কারণ সম্পর্কটা ভিন্ন। সেভাবেই বলা উচিত। আবার একজন মা তার মেয়ের ভুল সহজে যেভাবে মেনে নেয়, একজন শাশুড়ির পক্ষে সবসময় তা করা সহজ হয় না। দেখেন, দুইটা ভিন্ন পরিবেশের বয়সের মানুষের একসাথে হঠাৎ একদিন খুব মিলেমিশে থাকবে, এটা খুব সহজ না। তিনি একটু থামলেন, কিন্তু এবার চিন্তা করেন, ইসলাম আমাদের কি শিখিয়েছে? সম্মান, সহানুভূতি, দায়িত্ব আর অধিকার, এগুলো প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আছে। আমরা সবাই দায়িত্ব এড়িয়ে অধিকার উপভোগ করতে চাই, এটা একটা সমস্যা। বুঝতেই চাই না প্রতিটি সম্পর্কে যেমন কিছু দেনা আছে, ঠিক তেমনই আছে কিছু পাওনা। তারপর ধীরে বললেন, আর মূল সমস্যা হয় কোথায় জানেন? হিংসা আর স্বার্থপরতা থেকে। কেউ একজন বললেন, হিংসা? হ্যাঁ। আলেমা আপা বললেন, অনেক সময় মা ভাবেন ছেলেকে কেড়ে নিচ্ছে পুত্রবধূ, আবার পুত্রবধূ ভাবে শাশুড়ি তার সংসারে হস্তক্ষেপ করছেন। এই দুই ভয় থেকেই মন সংকীর্ণ হয়ে যায়। তারপর অজান্তেই সম্পর্কে প্রবেশ করে হিংসা, আর হিংসা এমন অনুভূতি যা ধীরে মানুষের অন্তর জ্বালিয়ে দেয়। এতে তার ক্ষতি যে হিংসা করে। ঘরে নীরবতা নেমে এলো, সবাই যেন হিসাব মেলাতে ব্যস্ত। তিনি আবার বললেন, কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ভাবি, চেষ্টা করি অন্তত নিজের অন্তরের প্রশান্তির জন্য। সবাই তার দিকে তাকিয়ে রইল। একজন মা যদি ভাবেন, এই মেয়েটা আমার ছেলের জীবনের সঙ্গী, আমার পর সেই আমার ছেলের দেখাশোনা করবে, তাহলে কি তার প্রতি মন নরম হবে না? কয়েকজন মাথা নাড়লেন। তিনি বললেন, দেখেন, আমরা তো চিরকাল বেঁচে থাকব না, আর স্বাভাবিক নিয়মে যিনি মা তিনি আগেই গত হবেন।
তখন এই নারী তো আমাদের ছেলের পাশে থাকবে। তাই নিজের ছেলের জন্য হলেও আমাদের উচিত পুত্রবধূকে ভালো রাখা। আমরা যারা শাশুড়ি, এটা তাদের জন্য একটা নসিহা। হ্যাঁ, অনেক কিছু অসহ্য লাগবে পুত্রবধূর, ওই যে বয়সের ব্যবধান আর মানসিকতার তফাৎ, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সর্বোচ্চ ধৈর্য ধরার। চালিয়ে যেতে হবে সর্বোচ্চ ধৈর্য। কথাগুলো খুব শান্ত গলায় বললেও যেন গভীর হয়ে ঢুকে যাচ্ছিল সবার অন্তরে। তিনি আবার বললেন, আবার পুত্রবধূর দায়িত্ব কম না। শাশুড়ি তার জন্মদাত্রী মা না, কিন্তু স্বামীর মা। আর মায়ের ভালো থাকাতে সন্তান অর্থাৎ তার স্বামী ভালো থাকবে, চাপমুক্ত হয়ে কাজ করতে পারবে। তাই তাকে সম্মান করা, তার সাথে ভালো আচরণ করা, এটাও তার দায়িত্ব। এটা আমি বলবো একটা কৌশল নিজে আর নিজের স্বামীকে ভালো রাখার। হ্যাঁ, আমি জানি কখনো শাশুড়িকে সহ্য নাও হতে পারে। আমরা যাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলি, তেমন আশঙ্কা না থাকলে সবর করা উচিত। শেষে মৃদু সবর করা উচিত। তারপরে হেসে বললেন, দুই পক্ষে যদি একটু ছাড় দেয়, একটু বুঝতে শেখে, তাহলে এই সম্পর্কটা খুব সুন্দর হতে পারে। মা মেয়ের সম্পর্ক না, কিন্তু নারী হিসেবে একই পরিবারে থেকে একে অপরের সহযোগী, তাই না? সবাই হেসে ফেলল। কয়েকজন তো বলল এরপর নিজেদের পুত্রবধূ মা মেয়েদের সাথেও আনবেন। একজন হিন্দি দিদি বললেন, আপা ভালো বলেছেন, গুরুজনে ভক্তি আর ছোটদের স্নেহ, এই বিষয়ে মনে হয় সব ধর্মে আছে, আমরা এড়িয়ে যাই। ঘরে আবার গল্প শুরু হলো, কিন্তু সানজিদা বেগম আর সেই গল্পে মন দিতে পারলেন না। তার মনে হচ্ছিল আজকের এই কথাগুলো যেন শুধু সবার জন্য বলা হয়নি, কিছু কথা যেন বিশেষ করে তার মনে এসে ধাক্কা দিচ্ছে। আল্ট্রাসাউন্ড রুমের সামনে বসে আছে রাখি আর রাফিন। রাখি কয়েক গ্লাস পানি খেয়েছে, শুনেছে প্রস্রাবের চাপ লাগে। পাশে বসে রাখির হাতটা নিজের হাতে ধরে রেখেছে রাফিন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ভেতরে দুজনই অদ্ভুত এক উত্তেজনায় ভুগছে। তবে রাফিনের মুখে উদ্বেগ স্পষ্ট। রাখি আসতে বলল, তুমি এত চুপ হয়ে গেছো কেন? রাফিন হালকা হেসে বলল, কই না তো, একটু টেনশন লাগছে। টেনশন কেন? আলট্রা আমার, আর এটা স্বাভাবিক বিষয়। দেখো আরও কত মানুষজন এসেছে, জানি না। রাখি তাকিয়ে রইল রাফিনের দিকে। এই মানুষটাকে রাখি অনেক রূপে দেখেছে, রাগী, জেদি, মজার, খুঁতখুঁতে, দায়িত্বশীল, কিন্তু আজকের এই নার্ভাস রাফিনটা একদম নতুন। একটু পর নার্স এসে ডাকলো, রাখি। দুজনেই উঠে দাঁড়ালো। আগেই বলা আছে বাবা যেতে পারবে। ডাক্তারের রুমে ঢুকে রাখি বেডে শুয়ে পড়ল। রাফিন একটু দূরে দাঁড়িয়েছিল। ডাক্তার হেসে বললেন, আপনি কাছে আসতে পারেন, বাচ্চার হবু বাবা। রাফিন একটু অপ্রস্তুত হাসি দিয়ে রাখির পাশে এসে দাঁড়ালো। ডাক্তার জেল লাগিয়ে মেশিনটা রাখির পেটে আলতো করে চালালেন। মনিটরে কালো সাদা একটা ঝাপসা ছবি ভেসে উঠল। রাখি কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে বলল, ডাক্তার তারপর ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ সব ঠিক। প্রথম বাচ্চা? জি, এই যে দেখছেন এখানে, নিন, এবার শুনুন। হঠাৎই রুমের ভেতর একটা দ্রুত শব্দ ভেসে উঠল। একটা ছোট্ট তীব্র ছন্দ, মানুষের হৃদস্পন্দনের শব্দ। রাফিন কেঁপে উঠল প্রায়। কেমন লাগলো? এটা কি? অবাক হয়ে জিজ্ঞেস করল। ডাক্তার হেসে বললেন, এটাই বাচ্চার হার্টবিট, মাশাআল্লাহ সব ঠিক আছে। মুহূর্তটা যেন থেমে গেল। রাফিন মনিটরের দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ছোট্ট একটা প্রাণ, ওদের ভালোবাসার ভেতর জন্ম নেয়া একটা হৃদস্পন্দন। রাখির চোখে হালকা পানি এসে গেল। মনে মনে দোয়া পড়ে নিল। ধীরে বলল, শুনতে পাচ্ছ? রাফিন উত্তর দিল না। তার গলার স্বর যেন আটকে গেছে। কিছুক্ষণ পর খুব আস্তে বলল, এটা আমাদের বাচ্চা? ডাক্তার হেসে বললেন, হ্যাঁ একদম ঠিক আছে, হার্টবিট খুব ভালো। আরও কিছুদিন পর একটা আলট্রা দেবে ডাক্তার। একটু থেমে যোগ করলেন, লিঙ্গ জানতে চাইবেন না? ওটা নিষেধ। না না, জানতে চাই না, আল্লাহ খুশি হয়ে যা দেন আলহামদুলিল্লাহ, রাফিন দ্রুত বলল। গাড়িতে বসে রাফিন খুব আস্তে ফিসফিস করে বলল, রুফাইজা। আমি আগে কখনো বুঝিনি একটা শব্দ এত শ্রুতিমধুর হতে পারে। রাখি হালকা হাসলো। আমিও, মনে হচ্ছে জীবনের সর্বোচ্চ সুখের সময় আছি, আলহামদুলিল্লাহ। রাফিন গাড়ি চালিয়ে ধানমন্ডির একটা মসজিদের সামনে আসলো। এখানে নারীদের নামাজের জায়গা আছে। দুইজন মানুষ দুই জায়গায় চোখের পানিতে কৃতজ্ঞতা জানালো।
রাস্তায় বের হয়ে রাখি রাস্তায় দাঁড়িয়ে থাকা ফুড কোর্ট দেখে আদুরে ভঙ্গিতে বলল, খাবো কি ওইসব হাবিজিবি? রাফিন মাথা নাড়ল, কোনো রেস্টুরেন্টে যাই চলো, আর তোমাকে একটা গিফটও তো দিব। না প্লিজ, আজ খাই, খুব খেতে ইচ্ছে করছে। বাবু চাচ্ছে, আর গিফট লাগবে না। রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমাদের মতো পারফেক্ট মা আর বাবার বাবু এরকম কেন? সেসব নন হাইজেনিক জিনিস কেন খেতে মাকে উস্কায়? রেনু আম্মার মতো হচ্ছে মেবি। শোনো, আপার থেকে দূরেই থেকো, পরে পেট থেকে ভেষজ চিকিৎসক বের হয়ে যাবে, যার মাথায় 2-4টা তার ছিঁড়া থাকবে। রাখি প্রাণ খুলে হাসল। সেই রাতে রাফিন আর রাখি নিজেদের স্বভাব ভুলে রাস্তার মোমো, নাচোস আর ফুচকা খেলো। রাফিন কম, রাখি বেশি। তারপর রাফিন গাড়িতে বসে আবার জানতে চাইল, কি গিফট চাও? তোমার স্বাধীনতা। রাখি চোখ মোটকে হাসল। রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলল। সেটা তো কবেই হরণ করেছ। সব মহিলারা চলে গেল, রুবিনা সিদ্দিকারা এখনও আছে, কারণ রাতের খাবার আজ এই বাসায় খাবে। সানাও আছে, আজ রাখিদের বাসায় থাকবে। তাই আরিয়া ব্যাপক খুশি। দুইজন মিলে টিভিতে কার্টুন দেখছে আর সানা আরিয়াকে খাইয়ে দিচ্ছে। আকাশ এখনও উপরে আসেনি। খাবারের পর মনোয়ারা বেগম নিজের কপালের কথা বললেন কিভাবে দুধের শিশুকে রেখে ওনার ছেলের বউ চলে গিয়েছে। তারপর হঠাৎ আবেগতাড়িত হয়ে সানজিদা বেগমের হাত চেপে ধরলেন। আমি জানি আমার ছেলের বয়স একটু বেশি, তবুও আপনার কাছে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। সানজিদা বেগম একটু অবাক হলেন। বলুন। মনোয়ারা বেগম একটু ইতস্তত করে বললেন, আপনার মেয়ে সানাকে আমার খুব ভালো লাগে। সবাই একটু চুপ হয়ে গেল। রেনু আর রুবিনা সিদ্দিকা হালকা হাসছেন। ওর ব্যবহার, ওর ধৈর্য, আরিয়াকে যেভাবে সময় দেয় মনে হয় যেন নিজের সন্তান। তারপর সরাসরি বললেন, যদি আপত্তি না থাকে আমি সানাকে আমার আকাশের জন্য পুত্রবধূ করতে চাই। ঘরে কয়েক মুহূর্তে নীরবতা। সানজিদা বেগম যেন প্রথমে বুঝতেই পারলেন না, তারপর ধীরে ধীরে তার মুখে আলো ফুটল। আপনি সত্যি বলছেন? মনোয়ারা বেগম মৃদু হাসলেন। হ্যাঁ, আমি জানি আকাশের একটা অতীত আছে, কিন্তু মানুষ তো নতুন করে জীবন শুরু করতে পারে, তাই না আপা? রুবিনা সিদ্দিকাও হেসে বললেন, মন্দ প্রস্তাব তো না। সানজিদা বেগমের মনে অদ্ভুত আনন্দ জন্ম নিল। এতদিনের অশান্তির মধ্যে এই প্রস্তাব যেন একটা আশার আলো। আমার মেয়ে যে বাজা জানেন, ওর একটা অতীত আছে। মনোয়ারা বেগম হাসল। আমি সব জানি, আর এতে সানার কোনো দোষ নেই। আর না ও সন্তান জন্মদানে অক্ষম। মানুষের বর্বরতা ওর সে ক্ষমতা কেড়ে নিয়েছে। তারপর একটু নিভে যাওয়া গলায় বললেন, কিন্তু একটা সমস্যা আছে, আকাশকে তো জানাতে হবে। আমি আসলে আপনাকে দেখে কথাটা বলে ফেললাম, আমার ছেলের বিয়ে বিমুখ। শেষ পর্যন্ত দায়িত্বটা পড়ল রাফিনের ওপর। প্রস্তাব দিল রুবিনা সিদ্দিকা নিজেই, যে রাফিনই কথা বলে মতামত নিয়ে নিবে। সানার কর্ণগোচর হলো সমস্তটাই। সমস্ত কায়াতে কি এক শিহরণ। আচমকা আরিয়াকে জাপটে ধরে আদরে ভরিয়ে দিল। অনেকদিন পর রুকিয়া আজ কলেজে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়িয়েছিল রিকশার জন্য। আবহাওয়া সুন্দর। একটা দীর্ঘশ্বাস ফেলে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকালো। কি সুন্দর লাগছে। ঠিক তখনই একটা মোটর সাইকেল ওর সামনে এসে থামল। এসো, বাসায় পৌঁছে দেই। রুকিয়া তাকে দেখল। সাদাবকে হাতে হেলমেট। একসময় সাদাব মোটর সাইকেল চালাতো। সেই সময় রুকিয়ার খুব ইচ্ছে করতো ওর পেছনে বসে ঘুরতে, কিন্তু সাদাব তো এখন আর চালায় না। একবার অ্যাক্সিডেন্টের পরে আপনি হেলমেট বাড়িয়ে দিল। হ্যাঁ, আমি তোমার এই শখটা ভাবলাম পূরণ করি। এটা মাহিনের ধার নিয়েছি, এখন দ্রুত ওঠো। রুকিয়া উঠল, তবে একটা ভাব নিয়ে বসলো, দূরত্ব রেখে, কিন্তু মনে মনে দারুণ উত্তেজিত। ভালো করে আমাকে ধরে বসো। আমি পরপুরুষ নই ম্যাডাম, আপনার নিজের পুরুষ। রুকিয়া আলতো হাত রাখলো সাদাফের কাঁধে। এতেই যেন ভেতরে ভেতরে গলে যাচ্ছে। নিজেকে ধমক দিয়েও কাজ হচ্ছে না। সাদাব ইচ্ছে করে হোন্ডা একটু জোরে টান দিতেই রুকিয়া ভয় পেয়ে শক্ত করে ধরল সাদাবকে। আপনি অসভ্যতা করছেন। সাদাব পাত্তা দিল না। একটা নিরিবিলি রাস্তায় এসে থামল। বেশ কিছুক্ষণ পরে দুই পাশে গাছ, রাস্তায় কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে। ভালো লাগছে রুকিয়া? হ্যাঁ। রুকিয়া উজ্জ্বল হাসল। তারপর হঠাৎ রাস্তার মাঝে পড়ে থাকা ফুল তুলতে একটা দৌড় দিল। কয়েক মুহূর্তের ব্যাপার। সাদাব দেখল একটা দ্রুতগামী বাস আসছে।
চিৎকার দেবার শক্তিও যেন নেই। রুদ্ধশ্বাসে সাদাব এক দৌড়ে রুকিয়াকে জাপটে ধরে রাস্তার পাশে গড়িয়ে পড়ল। পাগল তুমি, একটা থাপ্পড় মারব। রুকিয়া ভয়ে সিটিয়ে গেছে। তাকে দেখল রাস্তার ঘষায় সাদাবের হাত পা ছুলে গেছে। তোমার তো লেগেছে দেখি। সাদাব হাত ছাড়িয়ে নিল। কিছু হয়নি স্টুপিড মেয়ে। তারপর দুই হাতে রুকিয়াকে ধরল। এত বেপরোয়া কেন? তোমার কিছু হয়ে যেত যদি? রুকিয়া শান্ত ভঙ্গিতে সাদাফের চোখের দিকে তাকায়। আর সেদিন তোমার কিছু হয়ে গেলে কখনো ভাবো আমার কি হতো? নাকি তুমি বেশি ভালোবাসো? হ্যাঁ। হঠাৎ সাদাফ হাসতে লাগলো। রুকের হাত ধরে বললেন, সরি বলেছি তো, আর কখনো হবে না ইনশাল্লাহ। তুমি পাশে থেকো। যাক, তোমার মনের পাথর গলেছে, এবার বাসায় চলো। কে বলল এই যে আর আপনি বলছো না? রুকিয়া হাসলো, তারপর একটু নিচু স্বরে বলল, এভাবে যাব না, মা আমাকে যেতে অনুমতি দিলেই যাব। এখন বাসায় দিয়ে এসো, আর তোমারও চিকিৎসা দরকার। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা যুদ্ধ শেষ হতে না হতেই আরেকটা যুদ্ধ এসে উপস্থিত হয়। সানা আজ পড়তে যায়নি। অদ্ভুত অস্বস্তি আর আশঙ্কা লাগছে। আজ দুপুরের পরেই ও আর মা বাসায় ফিরে যাবে। মুরব্বীদের কথায় শুনেছে রাফিন ভাইয়া আজ সন্ধ্যায় কথা বলবেন। রুকিয়াকে এত মনে হচ্ছে সানার। সানজিদা বেগম এসে মেয়েকে বললেন, আগে যাব রাহাতের বাসায় রুকিয়াকে আনতে। ও বেয়াদব হতে পারে, আমি তো এত অবিচক নই। সানারা তো আনন্দ লাগলো। মাকে মুহূর্তে জড়িয়ে নিল। মায়ের কথাটাই কোনো প্রতিবাদও করল না। এদিকে রাফিন মন দিয়ে পেপার পড়ছে। রাখি বিরক্ত মুখে পেপার কেড়ে নিয়ে বলল, এই তুমি এত এরকম কেন? কেমন, বেশি হট নাকি সুদর্শন নাকি? চুপ, তুমি একটা ম্যানারলেস। রাফিন দুই হাত মাথার পেছন দিয়ে চেয়ারে হেলান দিল। কি করলাম আবার? খালা এসেছেন 2টা দিন, তুমি তার সাথে একবার কথা বলনি? কি ভাববেন? শাড়ি সেটাও জাভেদ ভাই এনে দিলেন। তুমি কি হ্যাঁ আজ চলে যাবেন? আজ অন্তত কথা বলো। রাফিন শান্ত ভঙ্গিতে তাকালো। তোমার খালা স্বভাবের জন্য তাকে আমি এড়িয়ে যাই? আমাকে তো চেনো, কি বলে ফেলবো? তার চেয়ে না বলাই উত্তম। আর তুমি কিছু কিনে দাও, সানাকেও দাও। আমার ডেবিট কার্ড নিয়ে যাও। রাখি ভুরু কুঁচকে কতক্ষণ তাকে বলল, আমাকে টাকার গরম দেখাও অভদ্রলোক। আরে এত সাহস আমার? ট্রিপল এর এমডির পুত্রবধূকে দেখাবো টাকার গরম? আসলে কি জানো, এইসব লৌকিকতা আমার ভালো লাগে না রুফাইজা। বিয়ে না করার এটা একটা কারণ ছিল, তুমি তো জানো। রাখি খানিক তাকিয়ে বলল, বাচ্চাটা হয়ে যাক, চলে যাব বাপের বাড়ি, ফিরবো 40 দিন পর, থাকবে নিজের স্বাধীনতা নিয়ে, লৌকিকতা করা লাগবে না। রাফিন গম্ভীর মুখে কিছুক্ষণ মোবাইল টিপল, তারপর বলল, এই নিয়ম মানুষের বানানো, যেন বাচ্চা আর তার মা আলাদা থাকে, যত্নে থাকে। এটা ধর্মীয় কোনো বিধান না, বরং সংক্রমণ এড়ানো এবং আরামের জন্য একটি কালচারাল ও হাইজেনিক চর্চা। এটি মূলত কোনো অসুস্থতা নয়, বরং প্রসবের পর মা ও শিশুর শারীরিক ধকল কাটিয়ে ওঠার ব্যবস্থা। গুগল মামা তো তাই বলল। শেষ করে রাফিন মাথা তুলে অমায়িকতা হাসি দিল। সুতরাং বাপের বাড়ি যাওয়ার কথা ভুলেই যাও। এই ঘরে তুমি থাকবে, তোমার আরাম আর হাইজিনের সর্বোচ্চ ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? উফ, তোমাকে নিয়ে আর পারি না। আমি বাবার বাসায় যাব, ব্যাস। এই নিয়ে কোনো হিটলারি করবে না। রাফিন উত্তরে কিছু বলল না, আবার একটা অমায়িক হাসি দিয়ে পেপারে মন দিল। সানার যাওয়ার আগে অবশ্য রাখির অভদ্র জামাই এগিয়ে এলো। বিদায়ের সময় সঞ্জিদা বেগম রাখিকে জড়িয়ে ধরে বলল, তুই রুকিয়ার জন্য চিন্তা করছিস জানি, আমি তোদের বাসায় যাচ্ছি, রুকিয়াকে নিয়ে বাসায় যাব ইনশাল্লাহ। তারপর রাখিকে ছেড়ে দিয়ে বললেন, রুকিয়াকেও কিছু নসিহত করিস, বিচ্ছেদ এত সহজ না, ওর তো বোঝার প্রয়োজন আছে। রাখি হতাশ দৃষ্টিতে নিজের শাশুড়ির দিকে তাকাতে উনি ইশারা দিল, কথা বাড়িও না। রাখি তাই বলবো খালা। রুবিনা সিদ্দিকে এগিয়ে আসলেন, আবার আসবেন, আমার খুব ভালো কাটলো এই 2টা দিন। আর হ্যাঁ, সামনের মাসে আমি বড় 2 ছেলের কাছে যাব ইনশাল্লাহ, 15 দিন থেকে। তারপর ইনশাল্লাহ উমরাতে যাব 2 ছেলেকে নিয়েই, তারপর দেশে ফিরব। এই বিষয়ে আগে ঠিক করা, তখন রাখি প্রেগনেন্ট ছিল না। আপনি সেই সময় এসে থাকবেন, আমার একান্ত অনুরোধ। সেদিন সন্ধ্যাটা আশ্চর্য শান্ত। রাফিন আকাশকে ওদের বারান্দায় পেল। আকাশ চুপচাপ চা খাচ্ছিল। রাফিনকে দেখে উঠে দাঁড়িয়ে গেল। আরে কি সৌভাগ্য রে দোস্ত, আমি যেতাম তোর বাসায়, তাই নাকি? তা কি প্রয়োজনে শুনি? রাফিন বসতে আরিয়া ছুটে আসলো। চাচু,
তোমার গিফট দারুণ, কাল মিস আর আমি খেলবো বলে আবার ছুটে চলে গেল। আকাশ মেয়ের কাণ্ড দেখে হাসলো, তারপর চা মুখে তুলে বলল, রায়হানের খবর জানিস কিছু? রাফিনের চা চলে এলো, হাতে তুলে নিয়ে বিরক্ত হলো। আমি ওর কোনো বিষয় নিয়ে আর আগ্রহী না। আর ও তো ধরা খেয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের আর বেপরোয়া ভাব ওকে শেষ করলো। ওর বউ যা সুন্দরভাবে ওকে এক্সপোজ করেছে, মামলাও করবে প্রতারণার। রাফিন থমকে গেল। শোভা ভাবির হাসি মুখ চোখের সামনে ভেসে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলল। তাই? হ্যাঁ, আমি একটা লিঙ্ক দিচ্ছি, ভাবির ফেসবুক পোস্ট, বাসায় গিয়ে দেখিস। খানিক নীরবতা, তারপর রাফিন গলা পরিষ্কার করে বলল, একটা কথা বলবো। আকাশ এসে বলল, বল। এত সিরিয়াস হচ্ছিস কেন, বল। রাফিন একটু সময় নিল। তোর বিয়ের ব্যাপারে একটা কথা উঠেছে। দেখ, খালাম্মা অসুস্থ আর আরিও বড় হচ্ছে, সব মিলিয়ে তোর বিয়ে একটা সুষ্ঠু সমাধান। আকাশের মুখের হাসিটা মিলিয়ে গেল। বিয়ে? শালা নিজে বিয়ে করতেই চাইতে না, আর এখন এসব করছো? রাফিন ধীরে বলল, খালাম্মা আমার খালা শাশুড়িকে একটা প্রস্তাব দিয়েছে। সানার কথা বলেছে, সানার সাথে আরিয়ার যে বন্ডিং সেটা দেখে তিনি প্রস্তাব দিয়েছেন। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে মাথা নাড়ল। না, আমি বিয়ে করতে চাই না। মায়ের কি মাথা নষ্ট হয়ে গেল? আগে আমার মতামত তো নিবে। রাফিন অবাক হলো। তুই একবার ভেবে দেখ না, আমার শালি, তাই আমার এভাবে বলাটা অস্বস্তিকর, কিন্তু আরিয়ার কথা ভাব একবার। আকাশ আবার রাফিনের দিকে তাকালো। ওর চোখে ক্লান্তি, ভাববার কিছু নেই। রাফিন বলল, সানা খুব ভালো মেয়ে, তুই এরকম গো ধরে বসে থাকিস না দোস্ত। জীবনে সঠিক মানুষ আর সুযোগ বারবার আসে না। আকাশ মৃদু হাসলো। আমি জানি। তারপর ধীরে বলল, ঠিক এই কারণেই না বলছি, কারণ আমি সানার জন্য সঠিক মানুষ না। রাফিন চুপ। তুই তো জানিস আমার গল্প। রাফিন মাথা নাড়ল। আকাশ ধীরে বলল, মৌমিতা যখন আরিয়াকে রেখে চলে গেল, তখন শুধু একটা স্ত্রী আর আরিয়ার মা যায়নি। একটু থামলো। আমার ভেতরের বিশ্বাসটাও চলে গেছে, আর সাথে ভালোবাসার ক্ষমতা। আমি আর কাউকে হয়তো ভালোবাসতে পারবো না। বারান্দায় হালকা বাতাস বইছিল। আকাশ আবার বলল, একটা দুধের বাচ্চা নিজের মেয়েকে রেখে একজন মানুষ কিভাবে চলে যেতে পারে? রাফিন কিছু বলল না। কি বলবে? এসব বিষয় ওর মাথায় ধরে না। আকাশ বলল, তারপর থেকে বিয়ে শব্দটাই আমার কাছে অদ্ভুত লাগে। একটু হেসে বলল, আমি মানুষের ওপর বিশ্বাস রাখতে পারি না, কিন্তু এই সম্পর্কটার ওপর বিশ্বাস রাখবো না। রাফিন ধীরে বলল, সব মানুষ তো একরকম হয় না। জীবনকে সুযোগ দিতে হয়। তাছাড়া শরীরকে, তার চাহিদাও কি তুই এড়িয়ে যেতে পারিস? প্রশ্নটা ব্যক্তিগত কিন্তু প্রাসঙ্গিক। আর সব কিছু বাদ দিলে আরিয়াকে একাই পারবি সামলাতে? আমি জানি এসব কিছুই খুব কঠিন। আমিও তো একটা মানুষ, কিন্তু জানিস, ভয়টা রয়ে গেছে। আর দেখ, সানা আমার থেকে 12-13 বছরের ছোট। একটু দূরে চাঁদের দিকে তাকে বলল, ও এত কিছুর পরেও এখনো জীবনকে নিশ্চয়ই অন্য চোখে দেখে। স্বপ্ন আছে, আশা আছে। আমি যদি ওকে বিয়ে করি আর যদি তাকে সেই স্বপ্নগুলো দিতে না পারি। রাফিন বলল, কেন পারবি না? শোন, এসব সূত্র মানুষের জীবনে খাটে না। আকাশ মৃদু হেসে বলল, কারণ আমি ভেতর থেকে অর্ধেক ভেঙে গেছি। তারপর বলল, একটা মেয়েকে বিয়ে করা মানে শুধু তাকে নিজের করে পাওয়া বা ঘরে আনা না, তাকে একটা নতুন জীবন দেয়া। আমি যদি সেই জীবনটাই দিতে না পারি, তাহলে কেন তাকে এই সম্পর্কে টানবো? কিছুক্ষণ নীরবতা, তারপর আকাশ বলল, সানা ভালো মেয়ে, ওর সামনে পুরো জীবন পড়ে আছে। ভালো বিয়েও হবে হয়তো। আমার ভাঙা মন আর ক্ষয়ে যাওয়া জীবনের দায় ওর ওপর চাপাতে চাই না। সানা আর রুকে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছে একে অপরের ওপর। এতদিনে টানা পড়েন, অভিমান, কষ্ট সব যেন আজ একটু একপাশলা বৃষ্টির তোড়ে মিলিয়ে গেছে। দূর থেকে সে দৃশ্য দেখে সানজিদা বেগমের বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এলো। ওনার মেয়েটা আবার হাসছে, তবু বুকের ভেতর কোথাও একটা দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ জানে আকাশ ছেলেটা কি বলবে, রাজি হবে তো? ওদিকে সানা রুকে গল্পে মেতে আছে। কত কথা জমেছিল যেন। এদিকে আজ রাতে রান্নার ঝামেলা নেই। রাখির শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। সানা হঠাৎ বলল, আচ্ছা তুমি এখানে বসে আছো কেন? রুকি অবাক হয়ে তাকালো। কেন? সানা দুষ্ট এসে বলল, ভাইয়া তো আসবে, তুমি তৈরি হয়ে নাও। রুকিয়ার গাল লাল হয়ে উঠল। মৃদু লাজুক হাসি হাসলো। সাদাপ এখনো জানি না রুকিয়ার
এই বাসায় প্রত্যাবর্তনের খবর আজ অপ্রত্যাশিতভাবে সানজিদা বেগম নিজে গিয়ে রুকিয়াকে ফিরিয়ে এনেছেন। আর ফিরে এসে এই সুখবর রুকিয়া ধীরে উঠে নিজের ঘরে গেল, আলমারি খুলে কিছুক্ষণ তাকে রইল, তারপর বের করলো সেই জারুল রঙা শাড়িটা যেটা সাদাপোকে দিয়েছিল। শাড়িটা হাতে নিয়ে তার ঠোঁটে অচেনা এক হাসি ফুটে উঠল। ধীরে ধীরে শাড়িটা পরে নিল, হালকা কাজলের টান, ঠোঁটে অল্প লিপ গ্লস আর চুল একটু গুছিয়ে নেয়া। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখল, তারপর এসে বসে রইল অপেক্ষায়। কিছুক্ষণ পর দরজার কলিং বেল বেজে উঠল, এসে গেছে। রুকিয়ার তনু মনে কি এক শিহরণ খেলে গেল। সাদাফের আজ বাসায় কিছু একটা পরিবর্তন মনে হচ্ছে। ধীরে ধীরে নিজের ঘরের সামনে গেল, ভেতরে যেতেও থমকে গেল। রুকিয়া, হ্যাঁ রুকিয়াই তো, জানালার পাশে দাঁড়িয়ে আছে, জারুল রঙা শাড়িতে মেয়েটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। সাদাব কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না, শুধু তাকে রইল। রুকিয়া ফিরে তাকিয়ে কাছাকাছি আসলো, লাজুক হাসি দিয়ে বলল, কি হলো, কেমন সারপ্রাইজ? মা গিয়ে নিয়ে এলো, আর শোনো। সংবিত ফিরে পেতে সাদাব তড়িৎ দরজা লাগিয়ে দিল, তারপর দ্রুত এগিয়ে এলো, চোখে বিস্ময়ের মুগ্ধতা মিশে আছে। তুমি আজ এভাবে? উফ, বলতে বলতে শক্ত করে জড়িয়ে নিল রুকিয়াকে, এতটাই পোক্তভাবে যেন বুকের ভেতর কোথাও লুকিয়ে ফেলবে। রুকিয়া মৃদু হেসে বলল, দরজা খুল আর শোন। করছোটা কি? সি, মা আর আপু কি ভাববে? সাদাব মাথা নাড়ল। তোমার এই আলিঙ্গনের তৃষ্ণায় মারা যাচ্ছিলাম রুকিয়া। রুকিয়ার গাল আরো লাল হয়ে উঠল। খানিক বাদে ছেড়ে দিয়ে সাদাব খুব আস্তে হাতটা ধরল। তুমি ফিরেছো, এটা সত্যি? রুকিয়া মৃদু স্বরে বলল, হুম। সাদাব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর খুব আস্তে বলল, আমি ভাবছিলাম হয়তো সত্যিই তোমাকে হারিয়ে ফেলেছি। রুকিয়া ধীরে বলল, এত সহজে কি হারানো যায়? আমি সাক্ষাৎ পেতনি ঘাড়ে বসে চেপে বসেছি। সাদাব হেসে ফেলল। তখনই দরজায় মৃদু টোকা, ভাইয়া ফ্রেশ হয়ে আগে নাস্তা তো কর। রুকিয়া একটা ধাক্কা দিয়ে সাদাবকে সরিয়ে দিল। সি আপু কি ভাবলো? আগেই বলেছিলাম। আকাশের বাসা থেকে ফিরে রাফিন সব বলল রাখিকে। রাখি অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ওর খুব কষ্ট হচ্ছিল, তারপর ধীরে বলল, খালাকে জানাতে হবে। মাকে বলেছি, মা জানাবেন। রাখির বুকটা কেমন করে উঠল। রাফিন রাখির মাথা নিজের বুকে চেপে ধরে বলল, প্লিজ তুমি এত ভেঙে পড়ো না, যা ভাগ্যে নেই তা নিয়ে আফসোস করে কি লাভ। তারপর কিছু মনে হতে বলল, রুফাইজা যেন রায়হান ভাই বউয়ের কাছে ধরা খেয়ে গেছে। আহারে, জান ভাবি এত বিশ্বাস করত। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পাঠানো লিঙ্কে ঢুকলো, পড়তে লাগলো রাখিকে শুনিয়ে। আপনারা আমাকে চেনেন, আমার নাম শোভা। আমি হাসি খুশি 2 সন্তানের মা, আর আমার স্বামী রায়হান, যাকে আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা। ভাবতাম স্বামী আর বাবা হিসেবে রায়হান সর্বশ্রেষ্ঠ। বিশ্বাস করেন, রায়হান সেভাবে নিজেকে উপস্থাপন করত। আপনারা সবাই আমাদের সুখী পরিবারের সাথে পরিচিত, তবে সত্যের পেছনে সত্য থাকে। একজন স্ত্রী হিসেবে রায়হানকে আমি শুধু ভালোবাসতাম না, বিশ্বাস করতাম। না করার একটা কারণও ছিল না। সংসারটা 2 জন যত্ন করে সাজিয়েছিলাম। আমি ওর পছন্দের খাবার, ওর কাপড়, ওর ক্লান্তি, ওর স্বপ্ন, সব কিছুকে নিজের জীবনের অংশ বানিয়ে নিয়েছিলাম। কারণ আমি ভাবতাম মানুষটা আমার 2 বাচ্চার বাবা, আমাদের ছোট্ট সংসারের ভরসা আর স্বস্তির জায়গা। কিন্তু জানেন, একদিন হঠাৎ করে একটা ভয়ঙ্কর সত্য সামনে এসে দাঁড়ালো। আমি জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সংখ্যাটা 1-এর অধিক, কত জানি না। সে একজন বিকৃত রুচির মানুষ। এটা কোনো ভুল বুঝাবুঝি না, কোনো গুজব না, নিজের চোখে দেখা, নিজের হাতে পাওয়া প্রমাণ, ওর ল্যাপটপে, মোবাইলে আর মানুষ সাক্ষ্য প্রমাণে। উফ, সেদিন মনে হয়েছিল পৃথিবীটা হঠাৎ করে থেমে গেছে। আমার মনে হচ্ছিল আমার গায়ের সমস্ত হাড় ভেঙে গুড়িয়ে গেছে। জীবনসঙ্গীর প্রতারণা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রকম বাজে অনুভূতি। আমি ভাবছিলাম, কোথায় ভুল করলাম? আমি কি কম ভালোবেসেছি, খুব কম যত্ন করেছি? পরে বুঝতে পারলাম আমারই ভুল। এরকম একজন বিকৃত রুচির মানুষকে আমি এতদিন ফেরেশতার আসনে বসিয়েছিলাম। কাল রাতে আমি সত্যি সত্যি ভেঙে পড়েছিলাম। আর এতটাই যে একটা সময় মনে হয়েছিল সব শেষ করে দেই। এই অপমান, এই বিশ্বাসঘাতকতা কিছুই সহ্য করার শক্তি নেই। আমি আত্মহত্যার সিদ্ধান্ত নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার সামনে ভেসে উঠল 2টা মুখ, আমার বাচ্চারা।
তারপর ক্রমান্বয়ে আমার বাবা আর মায়ের মুখ, ওরা যদি সকালে উঠে মাকে না পায়, ওরা যদি জানে তাদের মা হার মেনে চলে গেছে না, আর আমার বৃদ্ধ বাবা আর মা তারা কিভাবে বাঁচবে না, আমি পারিনি। আমি মরতে পারিনি একজন বিশ্বাসঘাতক পুরুষদের জন্য। তার দেয়া বিশ্বের যন্ত্রণায় নীল হয়েও পারিনি মৃত্যুকে আলিঙ্গন করতে। কারণ আমি শুধু একজন স্ত্রী বা নারী না, আমি একজন মা আর কারো সন্তান। আজ একজন সামান্য গৃহবধূ যে সব সময় স্বামীর ছায়ায় চলে অভ্যস্ত, সে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর চুপ থাকবো না। আমি সব প্রমাণ সংগ্রহ করেছি, সব কথোপকথন, সব ছবি, সব তথ্য আমি আদালতে যাব। এত বড় প্রতারণা যে আমার রুহকে জ্বালিয়ে দিয়েছে, তার শাস্তি আমার চাই। তাই ঠিক করেছি আমি লড়ব, নিজের জন্য আর আমার 2 সন্তানের জন্য। কিছু ছবি পোস্টে যুক্ত করা হলো, আমার জন্য দোয়া করবেন। এই লড়াই প্রতিটি প্রতারিত মানুষের পাশে থাকবেন। রাখির হঠাৎ শরীর গুলিয়ে উঠল। পুরুষদের বিশ্বাস করা কত কঠিন। অস্থির হয়ে বলল, রাফিন শোনো, তুমি যদি কখনো এরকম করো, আমি নিজে তোমাকে হত্যা করব। রাফিন হতাশ হয়ে নিজের কপালে হাত দিল। ভাই আমি কি করলাম? করতে কতক্ষণ? ছি, কি বন্ধু তোমার। বলতে বলতে রাখি বাথরুমে ছুটল বমি করতে। রাফিন আপন মনে বলল, সরল মনে আর কিছু করা যাবে না। ভাইরে ভাই, বউ কি চিজ, সব কিছুতে জামাইকে টেনে আনে। সঞ্জিদা বেগম রাতের খাবারের পর জানতে পারলেন বিয়েটা হচ্ছে না। কিছুক্ষণ গুম হয়ে থেকে রুকিয়াকে ডেকে গলা স্বর উঁচু করেই বললেন। আফসোস করলেন, রুকিয়া পুরো ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ পর সানা নিজেই জানতে পারল, কেউ ইচ্ছে করে বলেনি, কিন্তু কথাটা ওর কানে পৌঁছে গেল ঠিকই। সানা প্রথমে কিছুই বলল না, শুধু স্থির হয়ে বসে রইল। রুকিয়া পাশে বসতেই ধীরে বলল, ঠিক করেছে। রুকিয়া হাতে চাপ দিল। আপু। সানা মৃদু হাসল। যে মানুষ বিয়ে করতে চায় না, তাকে ধরে বেঁধে বিয়ে দেয়া যায় না। ওর চোখ ভিজে উঠেছে। দোষ আমার, পোড়া চোখের যে চোখ এই দুর্লভ স্বপ্ন দেখল। কিন্তু আমি তো আর আরিয়াকে পড়াতে ওদের বাসায় যেতে পারবো না। রুকিয়া চমকে উঠল। কেন আপু? বাচ্চাটা তো। সানা খুব ধীরে বলল, উফ, খুব ছোট হয়ে গেলাম রুকিয়া, নিজেকেও সামলাতে হবে তো। উঠে দাঁড়ালো। মাঝখানে বাচ্চাটাতে শান্তি খুঁজে পেতাম, সেটাও হারালাম। এটাকেই সম্ভবত বলে অতি লোভে তাঁতি নষ্ট, তাই না? সেদিন রাতে সানা নিজের ঘরে দরজা বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল। কিছু স্বপ্ন খুব নীরবে ভেঙে যায়, কোনো শব্দ হয় না, শুধু ভেতরে কোথাও একটা শূন্যতার অনুভূতি ক্রমশ নিজেকে গ্রাস করে। রাতের পর দিন, দিনের পর রাত, এই ধারাবাহিকতায় প্রায় 15 দিন কেটে গেল। সানা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছে। বাইরে থেকে ওকে স্বাভাবিক মনে হয়, হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। ওর সবচেয়ে বেশি খারাপ লাগে আরিয়ার কথা মনে পড়লে। বাচ্চাটা এখন কাকে জড়িয়ে ধরে স্বপ্ন করে, পড়ার সময় ওকে ওর মাথায় হাত রাখে। অন্যায় হয়ে গেল বাচ্চাটার সাথে। এদিকে মন্দের ভালো হিসেবে এই বাসায় আর একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। রুকিয়া আর সানজিদা বেগমের মধ্যে নতুন এক মিল তৈরি হয়েছে আকাশকে গালমন্দ করার বিষয় নিয়ে। কি দরকার ছিল না করার, এত অহংকার, বুইড়া বেটা, এমন কথায় প্রায়ই শোনা যায়। সানার এসব শুনতে খুবই অস্বস্তি লাগে। তেমনি এক সন্ধ্যায় হঠাৎ রাখির ফোন এলো। ফোনটা ধরতে রাখির কণ্ঠ কাঁপছিল। সানা, তুই কোথায়? বাসায়। তুই এখনই আরিয়াদের আয় প্লিজ। সানার বুক ধক করে উঠল। কেন আপু, কি হয়েছে? রাখি দ্রুত বলল, আরিয়ার ডেঙ্গু হয়েছে, প্লাটিলেট অনেক কমে গেছে, হাসপাতালে ইমিডিয়েটলি নিতে হবে, কিন্তু বাচ্চাটা শুধু তোকে ডাকছে, বারবার বলছে সানা মিসকে আনো। কথাটা শুনে সানার মাথা ঝিমঝিম করে উঠল। নিজের উপর একরাশ ঘৃণা আর বিরক্তি উঠে এলো। নিজের জেদে বাচ্চাটার কথা সানা ভুলেই তো গিয়েছিল। আর একটু সময় নষ্ট না করে সানা উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল। আকাশদের বাসায় পৌঁছে সানা দৌড়ে আরিয়ার রুমে ঢুকে গেল। বিছানায় শুয়ে আছে আরিয়া, ছোট্ট মুখটা ফ্যাকাশে, পাশে আকাশ, ওর দাদি, রাফিন আর রাখি। সানাকে দেখে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। সানা মিস, তুমি পচা এতদিন কই ছিলে? সানা ছুটে গিয়ে ওকে বুকে টেনে নিল। আমি এসে গেছি ছোট্ট মামুনি, আমি এসে গেছি। আরিয়া কাঁদতে কাঁদতে আবার বলল, তুমি কেন আর আসো না? এই কথাটা শুনে সানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে শুধু বলল, আমি না অসুস্থ ছিলাম, এই তো আমি এসেছি। দরজার পাশে দাঁড়িয়ে আকাশ এই দৃশ্যটা দেখছিল।
সানার চোখ ভিজে গেছে, তবু ও হাসছে আরিয়াকে শান্ত করতে। সমস্ত মুখমণ্ডল আর অবয়ব আরিয়ার জন্য ভালোবাসার মায়ায় সরাসরি। সেই মুহূর্তটার মধ্যে এমন এক সত্যতা ছিল যেটা অভিনয় হতেই পারে না। ঠিক সেই মুহূর্তে আকাশের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। এই মেয়েটা সানা, যাকে আকাশ বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই মেয়ে আজ সেই প্রত্যাখ্যান ভুলে ওর মেয়েকে আগলে নিয়েছে। হাসপাতালের এমার্জেন্সিতে নেবার পর ডাক্তার বারবার প্রেশার চেক করে বলেন বাচ্চাকে আইসিইউতে নিতে হবে, প্রেশার অনেক নিচে নেমে গেছে। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল, সাথে রাফিনও এসেছে। আরিয়াকে আইসিইউতে নেওয়ার সময় ডাক্তার জিজ্ঞেস করলেন একজন থাকতে পারবে বাচ্চার সাথে, মা থাকলে ভালো হয়। আকাশ একটু থমকে গেল, ধীরে বলল মা নেই। কথাটা শেষ হওয়ার আগে সানার সামনে এগিয়ে বলল আমি থাকবো, আমি বাচ্চার খালা হই। সেই রাতে আইসিইউর বাইরে বসে আকাশ অনেকক্ষণ চুপ করেছিল। মনে হচ্ছিল নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাও নিজেই করেছে। একই সাথে বাচ্চার বাবা আর মা হবার চেষ্টায় চরমভাবে হেরে গিয়েছে। এমন একটা মেয়েকে দূরে ঠেলে দিয়েছে, যেই মেয়েটা বিনিময়ে কিছু না চেয়ে ওর মেয়ের পাশে দাঁড়িয়েছে। আরিয়া সানাকে ভালোবাসে, সানা নিজেও। আর এদের দুইজনের মাছের সেতু হবার বদলে আকাশে দাঁড়িয়েছে পথের কাঁটা। কি ভাবছিস? রাফিন পাশে এসে বসল। মায়ের মতো যে আগলে রাখে বাচ্চারা তাকেই ভালোবাসে দোস্ত। জীবনে প্রথমবার আমার তোকে খুব স্বার্থপর মনে হচ্ছে। নিজে একটা জেদ বা ভয় যাই হোক বজায় রাখতে গিয়ে তুই একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিস। আকাশ কোনো উত্তর দিল না। ওর ভাবনায় যেন আরো ঘি ঢেলে দিল রাফিন। পরদিন বিকেলে আরিয়াকে বেডে দেয়া হলো। বাচ্চাটা যখন ঘুমাচ্ছিল, সানা বাসায় ফিরছিল, রাতে আবার ফিরে আসবে। জানে মা অনেক কথা শোনাবে, কিন্তু নিজের বিবেকের কাছে দায়বদ্ধতা সানা এড়াতে পারছে না। যাওয়ার সময় আকাশ করিডোরে সানা থামিয়ে বলল সানা একটা কথা বলতে চাই। প্রয়োজনীয় কথা ছাড়া একটা কথাও হয়নি। এর মাঝে সানা মাথা নেড়ে বলল আমি বাসায় যাচ্ছি, এখন না, যা বলার পরে বলবেন। সানার কণ্ঠে ভদ্রতা ছিল, কিন্তু দূরত্বও ছিল। মানুষের জীবন যেন আকাশের মতো, কখনো মেঘ, কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। আর সেই মেঘের মতোই ছুটে চলা রুবিনা সিদ্দিকা আকাশের দিকে তাকিয়ে আছেন। এর দিন 15 পরেই ওনার ফ্লাইট। বড় দুই ছেলের প্রতি তিনি অন্যরকম টান অনুভব করেন। সেভাবে ছেলেদের পাশে থাকা হয়নি কখনো। দুই ছেলে নিজেদের মতো করে বড় হয়েছে, তাই তাদের সমস্ত সফলতা ব্যর্থতা সবই তাদের নিজেদের। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটা হক এই দুই ছেলেকে দেবেন। মায়ের সাথে বাইতুল্লাহ দেখার সুযোগ বলার সাথে সাথে সব ব্যবস্থা হয়ে গেছে। নাতি আর নাতনিদের আবদারে আগে তাদের ওখানে দিন 15 থাকবেন, এরপর ছেলেদের নিয়ে ওমরা করে দেশে ফিরবেন। রাফিনের কথা ছিল বাংলাদেশ থেকেই যাবে, কিন্তু রাখির মা হবার সংবাদে রুবিনা সিদ্দিকা সেই পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। ওনার নিজেরও খারাপ লাগছে রাখির এই অবস্থায় যাচ্ছেন বলে। আগে থেকে সব ঠিক করা না থাকলে হয়তো যেতেন না। মা, রেনু ডাক দিল। ওমরা সব নিয়ে এসেছি, আবায়া, হিজাব, শোনেন, ভ্যাসলিন নিয়ে যাবেন, আর বাদাম, চিরা, মুড়ি, গরুর মাংসের শুটকির করেছি, মাংসের মশলাটাও বানানো, আর কি যেন বলেছিল বড় ভাই, নোনা ইলিশ। রুবিনা সিদ্দিকা হেসে বলেন এদিকে আয়, কত কিছু মাথায় নিয়ে যে ঘুরিস। রেনুর পেছনে রাখিও ঢুকলো ঘরে। রেনু বলল রাফিনের বাচ্চা দুনিয়ায় আসুক, তখন খালি মাথায় ওকে নিয়েই ঘুরব। জাভেদকে বলে দিয়েছি বাচ্চাদের ছড়া আর গান শিখতে। রাখি হাসলো। মা, আপনি থাকবেন না? ভাবতেই মন খারাপ লাগছে। আমারও খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই, তোমরা মিলেমিশে থেকো। রেনুর সঙ্গে সঙ্গে বলল আমরা মারামারি করব। রুবিনা সিদ্দিকা হেসে বললেন আকাশের মেয়ের কি অবস্থা? এখন ভালো মা, আজ রিলিজ দিবে। এরপরে রেনু গজগজ করলো আকাশ একটা আস্ত হাদারাম, যাই বলদ, মেয়েটা কত আদর করে আরিয়াকে। হাসপাতাল থেকে আরিয়া সুস্থ হয়ে বাসায় ফিরে এলো। সানা নিয়মিত হাসপাতালে গিয়েছে এই কয়দিন। আরিয়ার সাথে সময় কাটাতো, পড়াতো, গল্প করতো, কিন্তু আকাশকে সবসময় এড়িয়ে চলতো। মাঝে মাঝে একই কেবিনে থাকলে এমন ভাব করতো যেন দুজনের মধ্যে অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে আছে। একদিন সানা মনোয়ারা বেগমকে বলল খালা, আরিয়া এখন প্রায় সুস্থ। মনোয়ারা বেগম হাসলেন। আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। তারপর সানার 2 হাত ধরে বললেন আমাদের মাফ করে দিও মা, আমি চাই তুমি আবার ওকে পড়ানো শুরু করো। চোখের জলকে শাসনে বেঁধে সানা ধীরে বলল
তার হয় না আন্টি, আমি পরশু থেকে আর আসবো না, আরিয়ার জন্য নতুন টিচার রাখবেন। কথাটা শুনে মনোয়ারা বেগম চমকে উঠলেন। কেন মা হঠাৎ? সানা শুধু মৃদু হাসলো। এতদিনে আসা দরকার ছিল, বাচ্চাটা এখন সুস্থ আলহামদুলিল্লাহ, আমার এখন আর দরকার নেই। সানা চলে যাওয়ার পর মনোয়ারা বেগম রোশের সাথে আকাশের চেম্বারে গেলেন। চেম্বার প্রায় খালি। আকাশ গেছে ঔষধের হিসাব দেখছিল। মাকে দেখেও অবাক হলো। মা সাধারণত সিঁড়ি ভেঙে নিচে খুব একটা নামেন না। মা, কিছু হয়েছে? আরিয়া কেমন আছে? মনোয়ারা বেগম সরাসরি বললেন, মেয়ের জন্য কি ন্যূনতম কোনো অনুভূতি তোর আছে আকাশ? আকাশ থমকে গেল। কি বলতে চাইছো মা? দেখ, তুই আরিয়াকে তার আপন মায়ের ছায়া থেকে দূরে রেখেছিস, এমনকি মেয়েটাকে তার নানা বাড়ির কারোর সাথে মিশতে দিস না। এখন এই বাচ্চা মেয়েটা যখন ছানার মাঝে মায়ের মতো কাউকে খুঁজে পেয়েছে, তুই সেটাও কেড়ে নিলি। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু এখন তো ছানা আবার আসছে। মনোয়ারা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে বললেন, কালকের পর ছানা আর আসবে না, সম্ভবত ওর বিয়ে ঠিক হয়েছে। আমার আরিয়া আবার একা হয়ে গেল। আকাশ হতবুদ্ধির মতো মায়ের দিকে তাকিয়ে রইল। মনোয়ারা বেগম ইচ্ছে করে বিয়ের কথা বললেন ছেলেকে বোঝানোর জন্য, ছানার জন্য পাত্রের অভাব নেই। মা চলে যাওয়ার পরেও আকাশ অনেকক্ষণ চুপ করে রইল। হিসেবের খাতা সামনে খোলা, কিন্তু চোখ আর সামনে নেই। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ছানার বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল। এই অনুভূতির সাথে যুদ্ধ করতে করতে আকাশ নিজেকে বোঝাতে চেষ্টা করলো, এটাই তো স্বাভাবিক। মেয়েটার নিজের একটা জীবন আছে, এক সময় না এক সময় তো বিয়ে করবেই। তবু কেন যেন মনে হচ্ছে কেউ যেন ওর বুকের ভেতর থেকে কিছু টেনে বের করে নিচ্ছে, যা ওর একান্ত নিজস্ব ছিল, গোপনে গোপনে। আকাশ চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চারপাশে সব কিছুই তো স্বাভাবিক, শুধু ওর ভেতরটা অস্বাভাবিক রকমের অস্থির হয়ে উঠেছে। আর কিছুদিন পর ছানা হয়তো অন্য কারো জীবনে চলে যাবে। আকাশের বুকটা মোচড় দিয়ে উঠল, চোখ বন্ধ করলো। ওর ভেতরে দুইটা কণ্ঠ যেন লড়াই করছে। একটা বলছে ভালোই হয়েছে, ওর নিজের জীবনে ভালো থাকুক। আর একটা কণ্ঠ ফিসফিস করে বলছে, তুমি কি সত্যি তাকে হারাতে পারবে? আজ আকাশ হঠাৎ বুঝতে পারলো ছানাকে দূরে সরিয়ে রাখাটা যত সহজ মনে হয়েছিল, তাকে হারানোর ভাবনাটা ততটাই অসহ্য। আজ যে প্রথমবার আকাশ নিজের কাছে স্বীকার করলো ও হারাতে ভয় পাচ্ছে। ছানা যদি সত্যি অন্য কারো হয়ে যায়, তাহলে আরিয়ার হাসিটাও কি হারিয়ে যাবে না? ছানাকে হারানোর ভয়টাই যেন আকাশের ভেতর ছানাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে। রুবিনা সিদ্দিকের ফ্লাইট আর মাত্র 10 দিন পরে। ব্যাগ প্রতিদিন গোছায় রেনু, আর ওজন করে আসার কতগুলো তেল ঝরতে দিয়েছে। মা আসা তার আহাদের জন্য রাফিন পাঞ্জাবি এনেছে, আর আহানার জন্য সুন্দর 2টা ড্রেস। ভাবিদের চাহিদা কত পাকিস্তানি ব্র্যান্ডের সালোয়ার কামিজ আনা হয়েছে, ভাইদের জন্য পাঞ্জাবি। রুবিনা সিদ্দিকা হাসলেন। ওনার মন 2 ভাগে বিভক্ত হয়ে আছে। এই সংসারের মায়া আছেন, আবার অন্যদিকে 2 ছেলে নাতি নাতনির, এদের দেখবেন, স্পর্শ করবেন, এটা ভেবেও স্বস্তি পাচ্ছেন। খানিক বাদে রাফিনও এসে বসলো মায়ের পাশে। চলে যাবে ইনশাল্লাহ, চলে আসবে দ্রুত, তুই সবার খেয়াল রাখবি। এটা কোনো কথা মা? রেনু আপা সবার খেয়াল রাখবে, আমাকে কেন বলছো? রাখি হালকা মুখ ভেঙচি দিল। রেনু প্রতিবাদ করলো, না মা, ওকে বলে যেন অফিস থেকে যেন তাড়াতাড়ি বাসায় আসে। ভাই, আমি তাড়াতাড়ি বাসায় এসে কী করব? আশ্চর্য, বউয়ের পাশে বসে থাকবি? রেনু হাসে, তারপর তাকায় রাখির দিকে। রাফিনের অলক্ষ্যে হালকা চোখ মটকে দেয়। ও আচ্ছা রাখি, তুমি তো বাবার বাড়ি চলে যাবে তাই না? রাখির চোখের মনি সম্প্রসারিত হয় মুহূর্তে সামলে নিয়ে। হ্যাঁ আপু, তাই ভাবছি। রাফিনের বিষ দৃষ্টি উপেক্ষা করে বলল, আসলে মায়ের মতো কেউ হয় না। এখানে যখন 1 মাস চলে যাচ্ছেন, তখন আরেক মায়ের কাছে যাই, আবার খালার বাসায় যেতে পারি। রাতে খাবারের টেবিলে বসে রাফিন চুপচাপ রইল। রাখির অবশ্য মজাই লাগছিল। খাওয়া শেষ করে রেনু আর রাখি রান্নাঘরে একচোট হাসাহাসি করলো। রেনু হাসতে হাসতে বলল, হায় রে, বিয়ে করতে রাজি ছিল না ভাই আমার, আর এখন বউ ছাড়া থাকতেই পারে না। ধুরাপা কপট রাগ দেখালো রাখি। রাখি হাসি খুশি মনে নিজের রুমে গেল, রাফিনকে আরেকটু রাগাবার মন স্থির করে। গিয়ে দেখে রাফিন বেশ ফুরফুরে মেজাজে আছে। রাখির রাগ লাগলো কেমন। পাশে বসে জিজ্ঞেস করলো, খুব আনন্দে আছে মনে হয়। আর শোনো না, মা যাবে ভাইয়াদের কাছে, তুমি বাপের বাড়ি, আমি বাসায় বসে কি করব? আমার আসলে ব্যবসার প্রয়োজনে থাইল্যান্ড যাওয়ার দরকার, তোমাকে ফেলে যাব না, তাই এড়িয়ে যাচ্ছিলাম। একটু আগে কথা বললাম পিএসের সাথে, ও ব্যবস্থা করে দিবে। খুশি যেন উপচে পড়ছে রাফিনের মুখ দিয়ে।
রাখি কতক্ষণ তাকে রইল। 3 মাস শেষ, 4 মাসের শুরু, মরসিং বৃষ্টির মতো যখন তখন ঝাঁপিয়ে পড়ে মনের জমিনে। রাখির সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে টিভিতে মন দিল। রাখি ধীরে উঠে বারান্দায় গেল। এখান থেকে কাঠে গোলাপের গাছটা দেখা যাচ্ছে, মৃদু হাওয়ায় দোল খাচ্ছে। ভালো হলো কিছুদিন বাবার সাথে থাকা হবে, কিন্তু একটা বিষয় উপলব্ধি করে রাখি নিজে অবাক হয়ে যায়। বাবার বাসায় গিয়ে দীর্ঘদিন থাকার বিষয়টা এখনও নিজেরও ভালো লাগে না। রাখির অনুপস্থিতিতে রাফিনের কোনো অযত্ন এই বাসায় হবে না। তবে একটা তাগিদ থেকে কেমন যেন, মানুষটা ঠিকমতো খেলো কিনা বা ঘুমিয়েছে কিনা। 2 চোখ ছাপিয়ে জল আসছে, মৃদু অভিমানে বুকের ভেতর গুড়ের মতো করছে। না, রাফিনের দোষ নেই, রাখি জানে ওদের ব্যবসায় এই সফর গুরুত্বপূর্ণ। এসব ভাবছে, গ্রিলে মাথা ঠেকে হঠাৎ টের পেল পেছন থেকে ওর পেটে হাত রেখে রাফিন ওকে জড়িয়ে নিল। ঘুমাবে না? রাফিনের কণ্ঠে আর স্পর্শে রাখির অবদমিত আবেগ উঠে এলো, ওর চোখের জল আর আকস্মিকভাবে। কোনো মতে বলল, আসছি। রুফাইজা, তুমি কি কাঁদছ? রাফিন পুরে হতভম্ব। এই রুফাইজা, তাকাও আমার দিকে। তুমি যাও না, ঘুমাও আর স্বপ্ন দেখো। থাইল্যান্ডে গিয়ে বডি ম্যাসেজ নিচ্ছে। ওড়নায় চোখ মুছে রাখি ঝাঁপিয়ে ওঠে। মানে তুমি এই জন্য আপসেট যে আমি থাইল্যান্ডে যাচ্ছি? তুমি তো তোমার বাবার বাসায় যাচ্ছ। চুপ করো। রাফিন কয়েক সেকেন্ড রাখির দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে ফেলল। আর বাবা, আমি তো মজা করছিলাম, আমি কোথাও যাচ্ছি না। রাখি ভুরু কুঁচকে তাকালো। মানে কি? রাফিন এবার একটু সিরিয়াস হয়ে বলল, আমি কোথাও যাচ্ছি না, থাইল্যান্ড ব্যবসা সবই তোমাকে রাগানোর জন্য বললাম। আমার কি মাথা নষ্ট? এই সময় দেশের বাইরে যাব? রাখির চোখ বড় হয়ে গেল। মানে আমি দেখছিলাম তুমি বাবার বাড়ি যাওয়ার কথা এত স্বাভাবিকভাবে বললে, আমার কথা ভাবলেও না। আমার একটু খারাপ লাগলো, তাই ভাবলাম আমি একটু পাল্টা খোঁচা দেই। রাখি গম্ভীর মুখে বলল, তাই এখন কি খুব ভালো লাগছে আমাকে কাঁদিয়ে? আর তোমার এটা বয়স এসব ছেলে মানুষই করার? রাফিন মাথা চুলকায়। না, এখন বুঝছি একটু বাড়াবাড়ি হয়ে গেছে, সরি। কিন্তু তুমিও তো বাবার বাড়ি যাবে, তাহলে হঠাৎই এত মন খারাপ করলে কেন? রাখি মুখ ঘুরে বলল, আমিও কোথাও যাচ্ছি না, মজা করছিলাম, ভেবেছিলাম তুমি রাগারাগি করবে, যেতে দিবে না, কিন্তু তুমি তো আরও শিয়ানা। রাফিন হেসে ফেলল। আমি মজা করলে এসব ছেলে মানুষই, আর তুমি করলে সব ঠিক। বা ভাই। রাখি ভেংসি কেটে দোলনায় গিয়ে বসল। রাফিন পাশে বসে মৃদু হেসে বলল, আশ্চর্য কি জানো, আমি তো কখনো বিয়েই করতে চাইনি। রাখি তাকলো, জানি, আমিও না। দুজনে একটু হেসে ফেলল। রাফিন বলল, মনে আছে প্রথম দিন বলেছিলাম সংসার আমার জন্য না? রাখি বলল, আর আমিও বলেছিলাম বিয়ের ঝামেলা আমি নেই, এরকম কিছু। রাফিন হেসে মাথা নেড়ে বলল, একটা বিষয় কমন ছিল আমাদের, আমরা নিজেরা নিজদের মতো থাকতে চাইতাম, একদম স্বাধীন। কিন্তু এখন দেখো অবস্থা। আমার না জান, কাজ থেকে ফিরে তোমাকে না দেখলে ভালো লাগে না। রাখি ধীরে বলল, হয়তো মানুষ যা ভাবে না জীবন তাকে সেখানে এনে দাঁড় করায়। আমিও জানো, আমার এত বছরের নিজস্ব রুমেও এখন গিয়ে আর একটানা থাকতে পারি না। এই ঘরকে আপন মনে হয়। আশ্চর্য, বড়ই আশ্চর্য। রাফিন আস্তে করে রাখির কাঁধে হাত রাখলো। তুমি আসার পর আমার জীবনটাই অন্যরকম হয়ে গেছে। রাখি একটু অবাক হয়ে তাকালো। কিভাবে জানো? আগে বাসায় ফিরলে মনে হতো নিজের ঘরে ফিরছি, এখন মনে হয় নিজের কাছেই ফিরছি। রাখির বুকের ভেতর দারুণ প্রশান্তি বয়ে গেল। হঠাৎ রাফিনের কাঁধে মাথা রাখলো, তারপর রাফিনের বুকের কাছে মুখ আনতে হঠাৎ থমকে গেল। রাফিন অবাক হয়ে বলল, কি হলো? রাখি ধীরে ধীরে শুকে বলল, তোমার গায়ের ওই অদ্ভুত গন্ধটা আর নেই। তারপর হঠাৎ আবার রাফিনের বুকের কাছে মুখ রাখলো, চোখ বন্ধ করে রইল কয়েক সেকেন্ড। তারপর খুব আস্তে বলল, আছে, এখনও আছে। রাফিনের বুকের ভেতরটা কেমন করে উঠল। এখন আবার পাচ্ছে, ধুর, এখন আমি তোমার পরিচিত, আমার প্রিয় স্মেলটাই পাচ্ছি, বুদ্ধু। রাফিন একটা রিলিফ অনুভব করলো। ধীরে ধীরে মুখটা তুলে নিজের দিকে নিল রুফাইজা। দুজনের মাঝে কয়েক মুহূর্তে নীরবতা। তারপর রাফিন খুব আলতো করে রাখির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। রাখি চোখ বন্ধ করে ফেলল। রাফিন এবার তাকে বুকের ভেতর টেনে নিল। যাক, আমাদের দূরত্ব ঘুচে গেল, আজ কি বলো? রাখি প্রকাশ করল না, কিন্তু রাখি নিজেই দূরত্ব দূর হবার প্রতীক্ষায় ছিল। আরিয়া আজ আরও একটু সুস্থ। অসুখ সারার পরে বাচ্চাটার খাবারের চাহিদা বেড়ে গিয়েছে। ছানা মুরগির মাংস দিয়ে নুডলস করে নিয়েছে। আরিয়া খাচ্ছে আর ছানা দেখছে। কি মনে হতে উঠে গিয়ে দাদির সামনে গেল। আন্টি, আরিয়াকে সাবধানে রাখবেন, আর যেন মশা না কামড়ে পেছন পরিষ্কার করাবেন। কিছু ঔষধ পাওয়া যায়, কাপড়ে দিলে মশা দূরে থাকে, সেগুলো দিবেন। আমি আজ তাহলে আসি। মনোয়ারা বেগম কিছুই বলতে পারলেন না।
আরিয়াকে অনেক আদরে ভরিয়ে দিয়ে সানা শান্ত পায়ে এইবারে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। চেম্বারের দিকে ভুলেও তাকালো না। তাকালে দেখতো ওর অপেক্ষায় অনেকক্ষণ ধরে আকাশ দাঁড়িয়ে আছে। শুনুন সানা দাঁড়িয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলল। ভদ্রলোককে ধন্যবাদ দেবার কোনো সুযোগ এখন অবধি দেয়নিও, তাই বলল, জি বলুন। আকাশ সামনে সে মুখোমুখি দাঁড়ালো। সানার মুখে দুপুরের মিঠা রোদ খেলা করছে। এতদিনের চেনা মুখখানা আজ আকাশের বেশি সুন্দর লাগছে। আর আসবেন না? না। সানা তাকাচ্ছে না, এদিক সেদিক দৃষ্টি দিচ্ছে। শুভকামনা শব্দটা যেন আকাশের বুক ছিঁড়ে বের হলো। কেন? অবাক নেত্রে আকাশের দিকে তাকালো সানা। শুনলাম তোমার বিয়ে, তাই? সানার মাথায় কিছু বিস্ফোরণ হলো। একসময় কাউকে ছেড়ে কথা না বলা মেয়েটা মুখের বাঁধন খুলে গেল সহসাই। আপনার কি মনে হয় ডিভোর্সের মাত্র 4 মাস পরে আমি বিয়ের জন্য হন্য হয়ে মরছি? আপনার প্রত্যাখ্যানের জ্বালা ভুলে 2 দিনেই নতুন মানুষ জুটিয়ে রাতারাতি বিয়ে করে ফেলছি, এরকম একটা ডাহা মিথ্যা কথা কিভাবে বললেন? অসহ্য। সরেন সামনে থেকে। বলেই সানা হন হন করে হেঁটে চলে গেল। আকাশে একটু খারাপ লাগলো না, বরং সানার বিয়ের কথাটা যে মিথ্যে ছিল সেটা তার সমস্ত চেতনায় এক ধরনের শান্তির পরশ বুলিয়ে দিল। কর্তব্য স্থির করতেই খুব একটা সময় নিল না আকাশ। পুরুষ মানুষ প্রেমে পড়লে একটু অধৈর্যই হয়ে যায়। এরপর সবকিছু খুব দ্রুত হয়ে গেল। আকাশের হয়ে রাফিন আর জাভেদ গেল সানাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। সাথে ছিল রেনু আপা, আকাশের এক মামাও গেল। আসসালামু আলাইকুম। এই গল্পটার আর এক পার্ট আছে, আগামীকাল সেটা আপলোড করা হবে। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানান। আমি এতদিন যত গল্প পড়েছি বা দেখেছি বা এই চ্যানেলে দেওয়া হয়েছে, এই গল্পটা আমার কাছে বেস্ট লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।